আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের বিজ্ঞান বিষয়ের অষ্টম অভিজ্ঞতা রাসায়নিক বিক্রিয়ার 3 নাম্বার ক্লাস নিয়ে। শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে তোমাদের প্রতীক সংকেত এবং যৌজনী প্লাস যৌজনীর চার্ট এবং যৌগমূলক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দ্বিতীয় ক্লাসে তোমাদের আণবিক সংকেত কিভাবে তৈরি করবে, অর্থাৎ আণবিক সংকেতের গঠন, যৌজনী থেকে আমরা কিভাবে আণবিক সংকেত করতে পারি সেই বিষয়টা, পাশাপাশি রাসায়নিক সমীকরণ, সমীকরণের সমতাকরণ, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম এবং সবশেষে আমরা রাসায়নিক বিক্রিয়া, 5 ধরনের রাসায়নিক বিক্রিয়া, সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তির রূপান্তর ঘটে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পায়, যেটাকে আমরা তাপহারী এবং তাপ উৎপাদী বলি, সেগুলো আমরা সেকেন্ড ক্লাসে ক্লিয়ার করেছি। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ এবং শুষ্ক কোষের গঠন নিয়ে আলোচনা করব। এরই মাধ্যমে আমরা এই যে অভিজ্ঞতাটি রাসায়নিক বিক্রিয়া সেটা আমরা শেষ করব। তোমাদেরকে অনুরোধ করব, বিগত ক্লাস দুটো অবশ্যই তোমরা করবে, দুটাই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। একেবারে পেজ কত নাম্বার থেকে কত নাম্বার আমরা ক্লাস 1 আলোচনা করেছি, কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ আমরা ক্লাস 2 তে আলোচনা করেছি, সবগুলো তোমরা পেয়ে যাবে। ওই ক্লাসগুলো করে আজকের এই ক্লাসটি করবে, আশা করি তোমরা উপকৃত হবে। অনেকে কমেন্ট করেছো যে গত ক্লাসে প্রশমন বিক্রিয়াটা, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কোথায় পাওয়া যায়। এই যে প্রশমন বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে লবণ এবং পানি তৈরি করে, এটা আমি তোমাদের নবম অভিজ্ঞতার মধ্যে থাকলেও এটা আমি অষ্টম অভিজ্ঞতার মধ্যে নিয়ে এসেছি। কারণ নবম অভিজ্ঞতাটা যেহেতু তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসে নাই, সেই জন্য এটাকে অষ্টম অভিজ্ঞতার মধ্যে নিয়ে এসেছি, কারণ এটা প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে মূলত একটা প্রশমিত অবস্থা তৈরি করে, যার কারণে লবণ এবং পানি তৈরি হয়। এটাকে মূলত প্রশমন বিক্রিয়া বলে। এই প্রশমন বিক্রিয়াটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি। অনেক সময় দেখবা মৌমাছি কামড় দিলে সেখানে অনেক ঝাড়াতন করে, সেখানে মায়েরা কি বলে, অনেকে বলে কি সেখানে চুন দিতে, চুন দেওয়ার কারণে একটু আরাম লাগে। এটা হচ্ছে মূলত প্রশমন বিক্রিয়া। কেন? মৌমাছির খামারে একটা ফর্মিক অ্যাসিড থাকে এবং তুমি যে চুন দিচ্ছ এটা হচ্ছে একটা ক্ষার। সো অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন তোমার এই যে কষ্টটা বা তোমার যে জ্বালা পোড়াটা, এটা অনেকটা লাঘব হয়ে যায়। এরপর অনেক সময় দেখো না, আমাদের যখন পেটের মধ্যে গ্যাস হয় বা যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি আর কি, তখন আমরা কিন্তু একটা ওষুধ খাই, ওটাকে সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ বলি। এখন আমাদের পেটে যখন এই HCl এর পরিমাণটা বেড়ে যায়, পাকস্থলীতে যে HCl-টা থাকে, এই HCl এর পরিমাণটা যখন বেড়ে যায়, এটা অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে এই HCl-টাকে প্রশমিত করার জন্য, অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য তখন আমরা একটা ওষুধ খাই, গ্যাস্ট্রিকের ওষুধ, যেটা হচ্ছে কি ক্ষার জাতীয়। সুতরাং এই যে ক্ষার জাতীয় ওষুধ এবং এই যে HCl পরস্পর বিক্রিয়া করে একটা প্রশমিত অবস্থা নিয়ে আসে, তখন আমাদের একটু আরাম লাগে। এবং আরো একটা এক্সাম্পল যদি তোমরা চাও, আমি এভাবে বলতে পারি, অনেক সময় দেখবা বর্ষাকালে যে সমস্ত জায়গায় একটু ইট থাকে বা নলকূপের আশেপাশে, ওই সমস্ত জায়গাগুলো একটু পিচ্ছিল হয়ে যায়, কারণ সেখানে এক ধরনের অ্যাসিড জাতীয়, বলতে গেলে অ্যাসিড জাতীয় একটা পদার্থ জন্মায়। এবার সেখানে যদি আমরা বালি দিই, বালি হচ্ছে একটি সিলিকন ডাইঅক্সাইড এবং এটা হচ্ছে একটা খাদ্যনি। সো এটা দেওয়ার কারণে তখন সেক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে ওই পিচ্ছিলটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে প্রশমন বিক্রিয়া, এটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অনেক অনেক ব্যবহার হয়েছে, এর মধ্যে আমি একটা দুটা তুলে ধরেছি। এবার আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষার্থীরা, একটা হচ্ছে ইলেকট্রোলাইট এন্ড দেন লাস্ট ওয়ান ইলেকট্রোলাইসিস। এই দুইটা জিনিস আমাকে বুঝতে হবে। এই দুইটা জিনিস বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো কি। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যারা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। দ্যাটস ইট। তো তুমি চাইলে আরেকটু বাড়িয়ে বলতে পারো, এই বিদ্যুৎ পরিবহনের ফলে সেখানে কি হয়, অবভিয়াসলি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, এবং রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়া মানে কি, সেখানে অবশ্যই পদার্থের একটা রূপান্তর হবে, অর্থাৎ অন্য পদার্থে পরিণত হবে। তাহলে দেখো, এখানে বলা হয়েছে যে সকল পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এই তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক বিক্রিয়া করে এবং রাসায়নিক বিক্রিয়া করার কারণে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো, যেমন NaC, যেটাকে ইলেকট্রোলাইট বলে। এবার তড়িৎ অবিশ্লেষ্য কি? তাহলে এখানে বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত হবে না। সো বিদ্যুৎ পরিবাহিত না হওয়া মানে কি, এখানে রাসায়নিক বিক্রিয়া হবে না। রাসায়নিক বিক্রিয়া না হওয়া মানে কি, এখানে অন্য পদার্থে পরিণত হবে, যেমন চিনি এবং গ্লুকোজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমি এই তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাটা দিচ্ছি। তাহলে এই যে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্যটা হচ্ছে, এই তড়িৎ বিশ্লেষ্য হওয়ার প্রসেসটাই হচ্ছে মূলত তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তাহলে দেখো, বিগলিত বা পানিতে দ্রবীভূত অবস্থায়
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলতে পারি। আবার দেখো, তোমাদের বই থেকে দেখো, এখানে স্পষ্ট আছে যে দেখো, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের ফলে রাসায়নিক বিক্রিয়া করে এবং রাসায়নিক বিক্রিয়া হওয়ার কারণে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে আমরা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো, এবং এই সম্পূর্ণ প্রসেসটিকে আমরা বলবো ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। আশা করি এখন বিষয়টা কি। এবার এই যে তড়িৎ বিশ্লেষণ, এটা কিন্তু স্যার অনেক লং একটা বিষয়। আমি জাস্ট একটু করে যদি একটু তোমাদেরকে বলি, তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ যেটাকে ইলেকট্রোকেমিক্যাল সেল বলা হয়, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ বা ভোল্টানিক কোষ। ঠিক আছে, তো তড়িৎ বিশ্লেষ্য কোষ এটা একটা প্রকার, আর একটা হচ্ছে কি গ্যালভানিক কোষ। ঠিক আছে, এটা আসলে তোমাদের লেভেলের নয়, এটা ক্লাস 9 এর জন্য। তারপর আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এখানে মূলত আমরা যেটা আলোচনা করছি এটা হচ্ছে মূলত তড়িৎ রাসায়নিক কোষের জন্য আলোচনা করছি, অর্থাৎ এই প্রসেসটা মূলত তড়িৎ রাসায়নিক কোষ। এখন তড়িৎ রাসায়নিক কোষটা কি, এখানে আমাদেরকে বাইরে থেকে বিদ্যুৎ উৎস দিতে হবে। অর্থাৎ দেখো, যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ পরিবহন করে বা তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ বলবো। যেমন আমরা একটু পর তোমাদের এই অংশটা যখন আলোচনা করব, আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। বাইরে থেকে অবশ্যই আমাদেরকে ব্যাটারি দিতে হয়েছে, যেটা হচ্ছে একটা ডিসি। ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে এসি। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। ঠিক আছে, পর্যাবৃত্ত প্রবাহ এবং অপর্যাবৃত্ত প্রবাহ, এগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া থাকতে হবে। ওকে না, এবার আরেকটা আছে গ্যালভানিক কোষ বা ভোল্টানিক কোষ। এটা কি, এখানে তুমি তো বাইরে থেকে বিদ্যুৎ দিয়েছো, এখানে কি হবে, অটোমেটিক্যালি বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে। দেখো, যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ নিজেদের মধ্যে মারামারি, ফাটাফাটি বা ঘাটাঘাটি যা করে, কি করবে, বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে, সেটাকে আমরা বলবো গ্যালভানিক কোষ বা ভোল্টানিক কোষ। এটা তোমাদের লেভেলে যাই না, সো আমরা এটা নিয়ে আলোচনা করবো না। আমরা এই এক নাম্বারটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, অর্থাৎ যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের অধীনে, সেটা নিয়ে আলোচনা করবো। এগুলো কিন্তু আরো অনেক ভাগ, যেমন ইলেকট্রনীয় পরিবাহী। এদের মধ্যে যদি আমরা একটু দেখি আর কি, এদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। এই যে শিক্ষার্থীরা দেখো, তড়িৎ রাসায়নিক কোষ, এটা হচ্ছে দুইটা ভাগ, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ। জাস্ট জেনে রাখলে তো কোনো ক্ষতি নেই। এরপর আবার পরিবাহী দুই ধরনের, একটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী আর একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দুই ধরনের আছে। সো এই জিনিসগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তো আমরা এখানে মূলত যেটা আলোচনা করবো শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কি, এই বিদ্যুৎ পরিবাহীর মধ্যে আমরা এখানে ইলেকট্রনীয় পরিবাহীটা মূলত আলোচনা করবো। ওকে, দেখো শিক্ষার্থী, এরপর আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি সূক্ষ্ম কোষের গঠন। সেটা আমরা একটু পর জানবো। আগে আমরা এই অংশটা একটু বোঝার চেষ্টা করি। এই যে তোমাদের বইতে এই তড়িৎ বিশ্লেষণ একটু বোঝার চেষ্টা করি। সেটা করার আগে এখানে অনেকগুলো প্রসেস আছে, যদিও বিস্তারিতভাবে দেওয়া নাই, আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি। তার আগে একটু লক্ষ্য করে দেখো এখানে কি কি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা অলরেডি ক্যাটায়ন সম্পর্কে একটা আইডিয়া আমাদের আছে। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন। সো আমি দিয়ে দিলাম, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন। আরেকটা আছে অ্যানায়ন। এই যে অ্যানায়ন, অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে। এই বিষয়গুলো আমরা কিন্তু জানি। এখন তোমাদের যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, সেটা একটু বুঝতে হবে শিক্ষার্থীরা। সেটা হচ্ছে এনোড কেতুটের একটা সম্পর্ক। এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে, এনোড কোনটা আর কেতুট কোনটা। দেখো, যখন আমি শুষ্ক কোষ, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, আরেকটা হচ্ছে শুষ্ক কোষ। দুইটা কোষের মধ্যে দুই ধরনের। আমি প্রথমে তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ বিশ্লেষণ নিয়ে মূলত আলোচনা করছি। তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে। আরেকটা হচ্ছে ড্রাই সেল, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা এটার অধীনে। আরেকটা হচ্ছে শুষ্ক কোষ, যেটা হচ্ছে ড্রাই সেল, ঠিক আছে। এই দুইটা সেল নিয়ে আমি এখন আলোচনা করছি। দেখো, এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কিন্তু গ্যালভানিক কোষও রয়েছে, গ্যালভানিক কোষ বা ভোল্টানিক কোষও রয়েছে, আর তড়িৎ বিশ্লেষণও রয়েছে। আমি তড়িৎ বিশ্লেষণের কথা বলছি, গ্যালভানিক কোষ বা ভোল্টানিক কোষের কথা আমি বলি নাই, ঠিক আছে। এটা আমাদের আলোচ্য বিষয়। এরপর এটা হচ্ছে শুষ্ক কোষ, যেটা হচ্ছে পেন্সিল ব্যাটারি বা ড্রাই সেল। আর তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আমি এখানে মূলত ক্লাস এটা আলোচনা করবো, ওই যে আইপিএস এর ব্যাটারি বা মাইকের ব্যাটারি যেগুলো রয়েছে সেগুলা, ঠিক আছে। এখন এদের মধ্যে অবভিয়াসলি এনোড কেতুট আছে। এখন কোনটা এনোড কোনটা কেতুট সেটা আমরা কেমনে বুঝবো, ভালো করে দেখো। এনোড
ক্যাথোড। আর এখানেও সেম, অ্যানোড এবং ক্যাথোড। এই জিনিসটা যদি না বুঝো তাহলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না। দেখো, প্রথমে তড়িৎ রাসায়নিক কোষ। অ্যানোড কাদেরকে বলে? যারা অ্যানায়নকে আকৃষ্ট করে। এই যে যারা অ্যানায়নকে আকৃষ্ট করে, এই যে অ্যানায়নকে যারা আকৃষ্ট করে। এখন অ্যানায়নকে কারা আকৃষ্ট করবে? যেহেতু অ্যানায়ন নেগেটিভ, তাহলে অবশ্যই অ্যানায়নকে পজিটিভ আকৃষ্ট করবে। তার মানে এখানে অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, পজিটিভ ইলেকট্রোড বা ধনাত্মক তড়িৎদ্বার। একইভাবে ক্যাথোড কারা? যারা ক্যাটায়নকে আকৃষ্ট করে। তাহলে এখন ক্যাটায়নকে কারা আকৃষ্ট করবে? তোমরা ভালো করে জানো, যেহেতু ক্যাটায়ন পজিটিভ, সো তাদেরকে আকৃষ্ট করবে নেগেটিভ। সুতরাং নেগেটিভ ইলেকট্রোড বা ঋণাত্মক তড়িৎদ্বারকে কি বলা হয়? ক্যাথোড। কিন্তু তুমি যখন শুষ্ক কোষে যাবা তখন ঘটনাটা পুরোপুরি চেঞ্জ। অ্যানোড তখন হয়ে যাবে ঋণাত্মক তড়িৎদ্বার, আর ক্যাথোড তখন হয়ে যাবে পজিটিভ তড়িৎদ্বার। এবং আরেকটু সিম্পল করে বলি, এই যে এটা হচ্ছে টুপি, যেটা পজিটিভ অংশ, এটা হচ্ছে টুপি, আর এটা হচ্ছে নিচের অংশ আর কি, যেটা ধাতব পাত বলা হয় আর কি। আশা করি এই অংশটা একটু দেখো। ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আয়ন, ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন। অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন। অ্যানোড কাকে বলে? যারা অ্যানায়নকে আকৃষ্ট করে তাদেরকে বলা হয় অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বা পজিটিভ ইলেকট্রোড। আর ক্যাথোড কাকে বলে? যারা ক্যাটায়নকে আকৃষ্ট করে, সুতরাং এরা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার বা নেগেটিভ ইলেকট্রোড। আর শুষ্ক কোষের মধ্যে অ্যানোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ, এবং পজিটিভ কোনটা? টুপিটা, আর নেগেটিভ কোনটা? নিচের অংশটা। এবার এই যে দেখো, আশা করি বুঝতে পেরেছো, এই যে পজিটিভ অংশটা হচ্ছে তোমাদের ক্যাথোড, আর নেগেটিভ অংশটা হচ্ছে অ্যানোড। আশা করি এখানে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমি একটা একটা অংশ তোমাদেরকে ক্লিয়ার করছি। প্রথমে এই অংশটা একটু ক্লিয়ার করে দিলি, এটা হচ্ছে শুষ্ক কোষ। শুষ্ক কোষটা ক্লিয়ার করার পরেই আমি তোমাদের এই অংশটা ক্লিয়ার করছি। আমার এই অংশটা যেহেতু ক্লিয়ার, তাহলে এখন আমাদের আর বাকি কোনো প্রবলেম নেই। তো আমি প্রথমে দিলাম ড্রাই সেল বা শুষ্ক কোষ। তোমাদের আসবে ড্রাই কোষের গঠন অবশ্যই আসবে। তো প্রথমে কি করবা? একটা চুম্ব নিবা, দস্তা চুম্ব। ঠিক আছে, এরকম একটা দস্তা চুম্ব নিবা। ঠিক আছে, এটাকে বলা হয় জিঙ্কের কুঠা বা দস্তা চুম্ব। এই যেখানে, ও সরি, এই যেখানে নিলাম, এটা হচ্ছে একটা দস্তা পাত্র বা দস্তা চুম্ব, যেটাই হোক। এটা পুরোটাই নেগেটিভ বা নেগেটিভ অথবা অ্যানোড হিসেবে কি করবে? কাজ করবে। তাহলে এই দস্তা চুম্বটা মূলত কি হিসেবে কাজ করবে? নেগেটিভ বা অ্যানোড হিসেবে কি করবে? কাজ করবে। এখন এই দস্তা চুম্বের মধ্যে আমাদের কিছু জিনিস দিতে হবে। কি কি জিনিস? প্রথমে আমরা কার্বন গুঁড়া নিব। কার্বন গুঁড়া, কার্বন গুঁড়া কোথায় পাবা? ওই যে লাকড়ি আছে, লাকড়িকে আগুন জ্বালানোর পর যেটা পাবা সেটাই তো কার্বন গুঁড়া। প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড নিব, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিব। তোমাদের বইতে নাই, তারপর বলছি জিঙ্ক ক্লোরাইড নিব, হালকা কিছু পাতিত পানি নিব, একদম বিশুদ্ধ পানি। এইগুলাকে মিশ্রিত কইরা একটা আমরা পেস্ট বা লেই বা খাইন আমরা তৈরি করব। তৈরি করার পরে আমরা এটার চারিপাশে সুন্দর করে এখানে আমরা এগুলাকে দিই। ঠিক আছে, কি কি? কার্বন গুঁড়া, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং হালকা কিছু পাতিত পানি মিশ্রিত করে একটা কাই বা পেস্ট বা লে তৈরি করে আমরা এখানে দিই। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, একটা পুরা কার্বন দণ্ড এই দস্তা চুঙ্গের মাছ বরাবর এমন ভাবে দিতে হবে এটা যাতে দস্তা চুঙ্গের গায়ে এই যে নিচে না লাগে, হালকা একটু উপর দিয়ে করতে হবে। এখন এই কার্বন দণ্ডটা কোথায় পাবা? সেটা হচ্ছে ওই যে পেন্সিল আছে না, পেন্সিলের যে অংশটা দিয়ে তোমরা লিখো, এটাই তো কার্বন দণ্ড। তাহলে এই কার্বন দণ্ডটা কি হিসেবে কাজ করবে স্যার? এটা পজিটিভ বা ক্যাথোড হিসেবে কি করবে? কাজ করবে। একটু মনে রাখতে হবে স্যার, এই জিনিসটা বারবার মনে রাখতে হবে। কারণ এখানে ভুল হলো, কেন ভুল হলো? তাহলে এই পুরোটা ক্যাথোড হিসেবে কাজ করবে। ওকে, এবার আমরা দেখো এই যে কি কি দিচ্ছে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ, হালকা কিছু পানি দিয়েছে, এই জিনিসটা এখানে লিখে নাই। হালকা কিছু জিঙ্ক ক্লোরাইড দিয়েছে, সেটাও লিখলে ভালো হয়। আর তাহলে এটা হচ্ছে ধাতব টুপি,
যেটা হচ্ছে পজিটিভ বা কার্বন দণ্ডের উপর অংশ। এই যে দেখো কার্বন দণ্ডের নিচের অংশটা কিন্তু লাগেনি। এরপর এখানে হালকা কিছু পেপার দিয়ে একটা ইয়া করা হয়, পেপার দিয়ে, তারপর একটা প্লাস্টিকের একটা প্যাকেট দিয়ে দেন, আস্তে আস্তে বাণিজ্যিক ভাবে সেখানে একটু সানলাইট ব্যাটারির নামটা লিখে দিয়ে তারপর এটাকে বাণিজ্যিকজাত করা হয়। আমি যদি তোমাদেরকে দেখাই একটা ব্যাটারির গঠন, এই যে আমার রিমোটটা ওপেন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই যে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্যাটারি। এই যেহেতু এখানে পলিথিনের একটা আস্তরণ দেওয়া হয়েছে, সো এই আস্তরণের কারণে শুধুমাত্র এখন নিচে যেহেতু আস্তরণটা দেয় নাই, শুধু এটাই নেগেটিভ হিসেবে কাজ করছে। যদি এই পলিথিনটা না দিত তাহলে পুরোটাই কিন্তু নেগেটিভ হিসেবে কাজ করতো। আমি আবারও বলছি, এই পলিথিনটা যদি না দিত, যেমন এটার নাম লিখছে কি টিনকু, এই ব্যাটারিটার নাম হচ্ছে টিনকু, ঠিক আছে, এই টিনকুর আস্তরণটা যদি না দিত, অর্থাৎ মোড়কটা যদি না দিত, এটা তো মূলত বাণিজ্যিকের জন্য করে, তাই না, তাদের বাণিজ্যিক নাম করার জন্য, কোম্পানির নামের জন্য, তাই শুধুমাত্র এটা এখন নেগেটিভ হিসেবে কাজ করছে। আর উপরের এই দাতব অংশটা একটু উপরের দিকে, তো সেটা হচ্ছে একটা কার্বন দণ্ড এবং সেটা পজিটিভ হিসেবে কাজ করছে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলার কার্যক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যাটারি তোমাকে চার্জ দিবে। যখন এই জিনিসগুলোর কার্যক্ষমতা হারিয়ে যাবে তখন সেখানে আর কোনো চার্জ কিচ্ছুই দিবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর এই জিনিসগুলো মূলত আমরা বলে দিয়েছি। এবার দেখো, শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী, শক্তির রূপান্তর। তড়িৎ বর্তনী কি বা সার্কিট কি? স্যার, বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথটাকে বলা হয় তড়িৎ বর্তনী, বা যেটাকে ইংলিশে বলা হয় সার্কিট। এই যে দেখো, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে বাল্বের একটা অংশ দিয়ে দিলাম, নেগেটিভ প্রান্তের সাথে একটা যুক্ত করে দিলাম, দেন বাল্ব অটোমেটিক্যালি জ্বলে উঠবে যদি ব্যাটারির কার্যক্ষমতা থাকে। এখন ব্যাটারির কার্যক্ষমতা বলতে কোনটা? ওই লেই বা ফেজ স্টেটটা বোঝানো হয়েছে, লেই বা ফেজ স্টেট, ঠিক আছে। এরপর এই যে এখানে লেখা আছে দস্তা চুম্ব ঋণাত্মক তড়িৎদ্বার বা এনোড হিসেবে কি করে কাজ করে, আমরা এখানে লিখছি কিনা। আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এবার আমরা তড়িৎ বিশ্লেষণে চলে যাবো। ও তারপর তোমরা যদি একটু দেখতে চাও, আমি তোমাদেরকে অন্যভাবে একটু দেখাতে পারি। এটা হচ্ছে ক্লাস 9 এর একটা বই, ঠিক আছে। এই ক্লাস 9 এর বই থেকে দেখাতে চাচ্ছি আর কি, কারণ বোঝার কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই, সরি, বোঝার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। তো এই জিনিসগুলা যত বেশি জানবা তত বেশি তোমাদের ভালো লাগবে। এই যে ব্যাটারি বিভিন্ন ধরনের থাকে, এটা হচ্ছে মোবাইলের ব্যাটারি, সেম সবগুলা ড্রাইসের, তবে এগুলো লিথিয়াম আয়নের একটু হাই ক্যাপাসিটি টাইপের। এরপরে এই যে কত সুন্দর বাইরের জায়গায় কাগজের পর্দা, এই সমস্ত জিনিসগুলা দিয়ে মূলত একটা শুধুমাত্র নেগেটিভ হিসেবে এটা কাজ করে, ঠিক আছে। এই জিনিসগুলো তো অলরেডি আছে। আর এই যে এটা দেখো কার্বন দণ্ড, এই অংশটা হচ্ছে কার্বন দণ্ড, এই পুরোটা, ঠিক আছে, এটা একটা ধাতব। এই আর আচ্ছা গেল। এবার আসো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে তড়িৎ বিশ্লেষণ, এটা নিয়ে এখন আমরা আলোচনা করবো। সো তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা ইতিমধ্যে কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। এই যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ, পাশাপাশি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তো আমরা এখানে কি করবো দেখো, একটা পাত্র নিব, ঠিক আছে। পাত্র নেওয়ার পরে এই পরিমাণ মতো আমরা কিছু দ্রব্য এখানে দিয়ে দিব। সো আমি দিলাম এখন তড়িৎ বিশ্লেষণ বলতে গেলে এখন এটা হচ্ছে আইপিএস এর ব্যাটারি বলো বা মাইকের ব্যাটারি বলো, তড়িৎ বিশ্লেষণ এটা নিয়ে আলোচনা করছি, বা ইলেকট্রোলাইসিস যেটাকে বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষ, দেখো আমরা এখানে 300 ml পানি দিলাম আর 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলাম। তাহলে 300 গ্রাম পানি এবং সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করে ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে দিই। তাহলে এইটা দেখো স্যার, এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমরা কি দিলাম? আমরা এখানে পানি এবং খাবার লবণ সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি দিলাম? আমরা এখানে পানিও দিলাম, সাথে কিছু খাবার লবণের NaCl এর মিশ্রণও দিয়ে দিলাম। এখন এই যে খাবার লবণ এবং পানিকে যেহেতু মিশ্রিত করে দিলাম, সাথে সাথে এরা বিয়োজিত হয়ে যাবে। এখন বিয়োজিত হয়ে কি হবে? এই যে NaCl যেটা রয়েছে সোডিয়াম ক্লোরাইড, এটা বিয়োজিত হয়ে সাধারণত একটা সোডিয়াম আয়ন এবং আরেকটা হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হবে, ঠিক আছে। এটাকে উভয়মুখী চিহ্ন দিতে পারেন। এই যে এটা হচ্ছে উভয়মুখী চিহ্ন, অর্থাৎ NaCl বিয়োজিত হয়ে এটা আবার সেখান থেকে NaCl, এটা হচ্ছে উভয়মুখী, অর্থাৎ বাম থেকে ডান বা ডান থেকে বাম। এখানে এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। তোমরা আগে থেকেই জানো পজিটিভ আয়নটাকে ক্যাটায়ন আর নেগেটিভ আয়নটাকে অ্যানায়ন বলা হয়। পাশাপাশি একইভাবে H2O পানি বিয়োজিত হয়ে কি হবে? একটা হবে হাইড্রোজেন আয়ন এবং আরেকটা হবে হাইড্রোক্সিল আয়ন হয়ে গেছে। এই যে দেখো তারা বিয়োজিত হয়ে এই যে স্যার
একটা হচ্ছে NaCl কিভাবে বিয়োজিত হয়েছে একটু লক্ষ্য করে দেখো, আর H2 কিভাবে বিয়োজিত হয়েছে, এই যে দুইটা আয়ন, এবং এগুলোর নাম দেওয়া আছে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন, আর এখানে হচ্ছে সোডিয়াম আয়ন, আর একটা হচ্ছে ঋণাত্মক বিশিষ্ট ক্লোরাইড। এবার মেকানিজমটা একটু দেখো, আমরা এবার দুইটা পাত দিব, ঠিক আছে, অর্থাৎ দুইটা তড়িৎদ্বার দিব। এই তড়িৎদ্বারের বেলা একটু লক্ষ্য রাখতে হবে, আমাদের ওই যে প্রথম অংশটার মধ্যে একটু অ্যাড হইতে হবে, এই অংশটার মধ্যে অ্যাড হইতে হবে। যেহেতু আমরা তড়িৎ রাসায়নিক পুষ্প তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি, এখানে অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। সো আমরা এখানে দুইটা তড়িৎদ্বার দিচ্ছি, জিঙ্কের তড়িৎদ্বার, বা এই যে এই তড়িৎদ্বারটা অ্যানোড বা পজিটিভ হিসেবে কাজ করবে। তুমি চাইলে একটা ডানও রাখতে পারো, সেটা তোমার বিষয়, কিন্তু এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড কিন্তু অবশ্যই নেগেটিভ হিসেবে কাজ করবে। একটু আগে আমরা যখন শুষ্ক কোষ পড়েছি, শুষ্ক কোষে কিন্তু ক্যাথোড হয়ে গেছিল পজিটিভ আর অ্যানোড হয়ে গেল নেগেটিভ। এবার এটা যেহেতু তড়িৎ রাসায়নিক কোষ, উল্টো করবে, ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ। তো তুমি ক্যাথোডকে এই পাশে রাখতে পারো, অ্যানোডকে এই পাশে রাখতে পারো, সেটা তোমার বিষয়, সিদ্ধান্ত। তবে মুখ্য বিষয় হচ্ছে যেহেতু এটা পজিটিভ, তাহলে এটাকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিব। আর এটা যেহেতু নেগেটিভ, তাহলে এটাকে আমরা ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করে দিব। এখানে ব্যাটারির চিহ্নের মধ্যে একটা ব্যাপার আছে, লম্বা যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ, আর ছোট যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ। সো এইভাবে যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দেওয়ার পর এখন কাহিনী কি হবে দেখো, এখানে তো প্রচুর পরিমাণে বলতে গেলে অনেক সোডিয়াম আয়ন, অসংখ্য পরিমাণ, তারপর হচ্ছে ক্লোরাইড আয়ন, অসংখ্য পরিমাণ হাইড্রোজেন আয়ন, অসংখ্য পরিমাণ হাইড্রোক্সিল আয়ন এখানে তো অলরেডি আছে, যেটা আমরা এখানে দেখেছি। অসংখ্য সোডিয়াম আয়ন, অসংখ্য ক্লোরাইড আয়ন, অসংখ্য হাইড্রোজেন আয়ন, অসংখ্য হাইড্রোক্সিল আয়ন, এগুলো অলরেডি দ্রবণের মধ্যে আছে, কোটি আছে। এবার মেকানিজমটা একটু দেখো, কৌশলটা একটু দেখো। কৌশলটা হচ্ছে কি, এগুলো এখানে জারণ বিক্রিয়া হবে। জারণ শব্দের অর্থ হচ্ছে ছাড়ন, ছাড়ন মানে হচ্ছে ত্যাগ। তাহলে এখানে এনোডে জারণ হবে। আমি এই অংশটা থাকুক, সমস্যা নেই, এটা তো আমাদের অলরেডি আছে। তো আমি এখানে লিখলাম এনোডে জারণ, এনোডে জারণ, ঠিক আছে। আর ক্ষেত্রটা হবে কি, ক্ষেত্রটা হবে বিজারণ। তো তোমাদের মনে রাখতে হবে, জারণ শব্দের অর্থ হচ্ছে ছাড়ন, এটার অর্থ হচ্ছে কি ছাড়ন অর্থাৎ ত্যাগ করা, আর বিজারণ শব্দের অর্থ কি গ্রহণ অর্থাৎ রিসিভ করা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এনোডে জারণ আর কেতুরে বিজারণ। তাহলে এখন কে কে জারিত হবে, কে কে বিজারিত হবে একটু লক্ষ্য করে দেখুন। যেহেতু স্যার এটা এনোড, সুতরাং এখানে অ্যানায়ন গুলা, নেগেটিভ আয়ন গুলা এখানে আকৃষ্ট হবে। তাহলে নেগেটিভ আয়ন একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল, এখানে আকৃষ্ট হবে। আর কেতুর যেহেতু নেগেটিভ, তাহলে সেখানে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন গুলা সেখানে আকৃষ্ট হবে। এখন স্যার এরা দুইটা নেগেটিভ আয়ন যদি এদিকে এনোডে চলে আসে, দুইটা পজিটিভ আয়ন যদি স্যার কেতুতে চলে যায়, তাহলে স্যার কে ইলেকট্রন দিবে কে ইলেকট্রন নিবে, তাদের মধ্যে একটা মারামারি হবে না? যেমন এই দুটার মধ্যে মারামারি হবে, ক্লোরাইড আয়ন আগে দিবে নাকি হাইড্রোক্সিল আয়ন আগে দিবে। আবার এদিকে মারামারি হবে, সোডিয়াম আয়ন আগে দিবে নাকি ক্লোরাইড, সোডিয়াম আয়ন আগে ইলেকট্রন রিসিভ করবে নাকি, ও আমি এখানে এটা কেন, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এই সোডিয়াম আয়ন আগে ইলেকট্রন রিসিভ করবে নাকি হাইড্রোজেন আগে ইলেকট্রন রিসিভ করবে। অর্থাৎ সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে একটা মারামারি হবে কেতুতে, আবার হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে একটা মারামারি হবে এনোডের মধ্যে। এবার আসো তোমাদের একটু আমি বোঝার চেষ্টা, এখানে আসো, এখানে আসার পরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে একটা ঝামেলা আছে, ইলেকট্রন কে আগে ত্যাগ করবে, ইলেকট্রন আগে কে ত্যাগ করবে, এটা কিন্তু এখানে একটা সক্রিয়তার সিরিজ আছে, অর্থাৎ একটা চার্ট রয়েছে। এই চার্টের উপর ভিত্তি করে তোমরা এখন দেখতে পাবে। ওকে, এই যে এই সেই কাঙ্ক্ষিত চার্ট, এটাকে বলা হয় যদি একের অধিক ক্যাটায়ন থাকে, যদি একের অধিক অ্যানায়ন থাকে, কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা অ্যানায়নের মধ্যে কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ক্যাটায়নের মধ্যে কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, এটার জন্য তিনটা শর্ত আছে। একটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। তো তোমরা একটা সারণী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারণী। এখানে যার অবস্থার নিচে সে আগে ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে। সো আমাদের আয়ন গুলা কি কি ছিল, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। সো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু হাইড্রোজেন আয়ন সোডিয়াম আয়নের নিচে অবস্থিত, সুতরাং অবশ্যই হাইড্রোজেন আয়ন আগে ইলেকট্রন রিসিভ করবে।
সোডিয়াম আয়ন হেরে যাবে। তাহলে জয়ী হয়েছে কে? হাইড্রোজেন আয়ন। কিন্তু ঝামেলাটা তৈরি হয় অ্যানায়নের মধ্যে। কে আগে ইলেকট্রন ত্যাগ করবে? একটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। নিয়ম অনুসারে হাইড্রোক্সিল আয়নের অবস্থান যেহেতু নিচে, তাহলে অবশ্যই হাইড্রোজেন অক্সিল আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে ক্লোরাইড আয়নের আগে, যেহেতু তার অবস্থানটা নিচে। আমরা জানি এই সিরিজের মধ্যে যার অবস্থান নিচে হবে সে তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে। তাহলে হাইড্রোজেন আয়ন নিচে হওয়ার কারণে সোডিয়াম আয়নের, তাহলে এটা যেহেতু পজিটিভ, সে ইলেকট্রন রিসিভ করবে। পজিটিভ মানে গ্রহণ করবে, নেগেটিভ মানে ত্যাগ করবে। এবার দেখ, সেই ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়ামের আগে, এটা শেষ। এই অংশটা আমাদের শেষ, এটা ফিনিশ। কিন্তু এই অংশটা দেখো, ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে হাইড্রোক্সিল আয়ন নিচে হওয়ার কারণে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরাইড আয়ন পরে করবে। কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন আমরা এই প্রথম পয়েন্টের পর যখন আমরা সেকেন্ড পয়েন্টে যাব, গণমাত্রার বিষয়ে যাব, তখন খেলাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা কক্ষ তাপমাত্রায় বা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি 0.1 মোলার NaCl এর মধ্যে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। অন্যদিকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তোমরা একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে 10⁻7 মোলার। বলতে গেলে এখানে খার ঘনমাত্রা বেশি, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে প্রায় 10⁶ গুণ বেশি। কেমনে কেমনে স্যার? এটা মাথার উপর দিয়ে গেল, তাই না? তাহলে দেখো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। 0.1 মোলার বলতে কি বোঝাচ্ছে? 0.1 বলতে বোঝাচ্ছে এটা অলরেডি হচ্ছে 10/1, ঠিক আছে? আর 10⁻7 এটা তোমরা ক্লাস 8 তাই তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু তোমরা যদি ক্লাস 9 হয় তোমরা অবশ্যই জিনিসটা বুঝতে পারতা। তাহলে একটা হচ্ছে 1/10 আর একটা হচ্ছে 10⁻7, ঠিক আছে? এখন 10⁻7 মানে কি? 10⁻7 মানে এটা বোঝাচ্ছে 1/10⁻7, ঠিক আছে? এবার আমরা যদি এটাকে হিসেব করি, এটা হচ্ছে 1/10, এটা হচ্ছে 1/10, 1/10 না, এটা হচ্ছে 1/10⁻1। সো আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে 10⁻7 থেকে 10⁻1 বিয়োগ করে দিই, তাহলে হবে 10⁻6। এই দেখ, তাহলে এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে 10⁻6 গুণ কিন্তু বেশি রয়েছে। সো বেশি থাকার কারণে কিসের সক্রিয়তা সিরিজ, কিসের সিরিজ কিচ্ছু মানে না, যেহেতু ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ক্লোরাইড আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে। ফার্স্ট হচ্ছে ঘনমাত্রা, সেকেন্ড হচ্ছে এই সিরিজ বা সারণীর নিয়ম অনুসারে। এখানে সারণীর ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন জয়ী, সোডিয়াম আয়ন পরাজিত। অন্যদিকে হাইড্রোক্সিল আয়ন জয়ী হওয়ার কথা, কিন্তু ঘনমাত্রার দিক দিয়ে ক্লোরাইড আয়নের পরিমাণ বেশি হওয়ার কারণে ক্লোরাইড আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে। এবার আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। এটা তোমাদের লেভেলে যাই না, সো আমি এটা আলোচনা করিনি। তড়িৎদ্বারের প্রকৃতি, কোন ধরনের তড়িৎদ্বার ইউজ করছো, জিঙ্কের তড়িৎদ্বার নাকি প্লাটিনামের তড়িৎদ্বার, সেটার উপর ডিপেন্ড করে কে আগে ইলেকট্রন ত্যাগ করবে না কে আগে ইলেকট্রন গ্রহণ করবে সেটা নির্ভর করে। তাহলে আমরা এত কিছু বুঝি না, আমরা একটা বুঝি, সেটা হচ্ছে কি সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন আয়নের অবস্থান নিচে হওয়ার কারণে সে আগে ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়ামের নিচে হওয়ার কারণে, আর হাইড্রোক্সিল আয়নের অবস্থান ক্লোরাইড আয়নের নিচে হওয়ার সত্ত্বেও ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আসো আমি এখানে ত্যাগ করে দেখাচ্ছি। তাহলে ক্লোরাইড আয়ন একটা মাইনাস মানে তার একটা ইলেকট্রন বেশি, সেই ইলেকট্রনটা সে ত্যাগ করবে, সে একটা ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এখন ক্লোরিন পরমাণু সিঙ্গেল থাকতে পছন্দ করে না, সে হচ্ছে দ্বি পরমাণু, সে আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সে Cl2 গঠন করে, এবং Cl2 হচ্ছে একটা গ্যাস। এবং এই গ্যাসটা কোথায় হবে? এই গ্যাসটা এখানেই হবে, যেহেতু ক্লোরিন এনোডের দিকে আকৃষ্ট হয়েছে, তার মানে এনোডে ক্লোরিন গ্যাসের উৎপন্ন হবে। অন্যদিকে এই যে আকৃতি ইলেকট্রনটা যখন এখান থেকে এখানে যাবে, তখন কেতু ফোন দিবে কাকে? একটা সোডিয়াম আয়নকে আর একটা হাইড্রোজেন আয়নকে। ভাই এখানে একটা ইলেকট্রন এসেছে, আপনার একটু কষ্ট করে আসে। তখন সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন কেতুনে যাবে, যাওয়ার পর সেখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন আয়নের অবস্থান নিচে হওয়ার কারণে সেই ইলেকট্রনটা টুক করে গিলে ফেলবে। তাহলে হাইড্রোজেন আয়ন উক্ত ইলেকট্রনটা রিসিভ করে সে একটা নেগেটিভ দিতে হবে, যেহেতু ইলেকট্রন আদান নেগেটিভ, সে একটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। সে হাইড্রোজেন সিঙ্গেল থাকতে পছন্দ করে না, সে আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু বা গ্যাসে পরিণত হবে। তাহলে এই যে এখানে হাইড্রোজেন গ্যাস কি হবে? এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কেতুটের মধ্যে, কারণ হাইড্রোজেন কেতু কর্তৃক আকৃষ্ট হয়েছে। তাহলে এই জিনিসটা মেকানিজমটা বুঝো,
ক্লোরিন, হাইড্রোজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ব্রোমিন, আয়োডিন সবগুলো হচ্ছে দ্বিপরমাণু, এরা সিঙ্গেল থাকতে পছন্দ করে না। ঠিক আছে, এবার দেখো এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি একদম সহজভাবে, আমি আমার মতো করে। এই যে অ্যানোড রিঅ্যাকশন, ক্লোরাইড আয়ন ইলেকট্রনটা ত্যাগ করে দিল। এখানে ইলেকট্রনের উপর একটা হয়, যেহেতু ইলেকট্রনের আধানটা নেগেটিভ, একটা ক্লোরিন পরমাণু, এখন ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা ক্লোরিন গ্যাস তৈরি হলো, অর্থাৎ আমাদের অ্যানোডের মধ্যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। আর অন্যদিকে ক্যাথোডের মধ্যে দেখো এই ত্যাগকৃত ইলেকট্রনটা হাইড্রোজেন আয়ন রিসিভ করবে, রিসিভ করার কারণে সে একটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে এবং হাইড্রোজেন পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে, যার কারণে এই ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তোমরা যদি এর চেহারাটা একটু দেখতে চাও, এর চেহারাটা আমি তোমাদেরকে একটু কষ্ট করে দেখাই। এর চেহারাটা এখানে থাকার কথা, না এটা নয়, এই স্যার এটাই। ভালো করে দেখো, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। ভালো করে দেখো, এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে অ্যানোডের মধ্যে, আর অন্যদিকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আশা করি বিষয়টি। এবার প্রশ্ন হচ্ছে স্যার, তাইলে আমাদের সেই কাঙ্ক্ষিত হাইড্রোক্সিল কাকু এবং কাঙ্ক্ষিত সোডিয়াম হেরে যাওয়া পাবলিক একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, স্যার এরা কি করবে? সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এরা কান্নাকাটি করে একজন একজনের সাথে যুক্ত হয়ে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড খাদ তৈরি করবে। দেখছি আর কি করবে, কারণ এরা তো হেরে যাওয়া পাবলিক, এদের তো কোনো খাইতে কাজ নেই। সে দুজনের সাথে কাঁধের উপর কাঁধে হাত দিয়ে একজন একজনের সাথে চলাফেরা করবে, বন্ধুত্ব করবে। এখন কেউ যদি বলে স্যার আমার তো স্যার এই এত বড় জিনিসটা দিতে পছন্দ হচ্ছে না, আমরা কিভাবে এটাকে শর্ট করতে পারি? তাহলে তোমাদের জন্য আমি শর্টকাটে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন, অর্থাৎ অ্যানোডে জানো না, ঠিক আছে? মূলত এই অ্যানোড রিঅ্যাকশনটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কি হবে, ন্যাচারালি একটা ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, কিন্তু দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে Cl2 অণু অর্থাৎ ক্লোরিন অণু বা ক্লোরিন গ্যাসে পরিণত হয়। একেবারে শেষ, দুই লাইনকে এক লাইন করে দিলাম। একইভাবে এখানে দেখো ক্যাথোড রিঅ্যাকশন, CaTSOD ক্যাথোড রিঅ্যাকশন, খুব মজা, বুঝলে মজা, না বুঝলে কিন্তু খুব ঝামেলা। হাইড্রোজেন আয়ন ন্যাচারালি একটা ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, কিন্তু দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। দ্যাটস ইট, আর কি। আর অন্যদিকে কান্নাকাটি করা পাবলিক, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। আশা করি এখানে আর তেমন কোনো প্রবলেম নেই, প্রবলেম আছে বলে অন্তত মনে হয় না। যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, আমাদের বার্ষিক পরীক্ষার যে কোর্স রয়েছে সেই কোর্সে তোমরা যুক্ত হতে পারো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো বা ডিরেক্টলি ফোন করতে পারো। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে যুক্ত থাকতে পারো। ফেসবুক পেজ রয়েছে, কারণ আমরা এখানেও ক্লাসগুলো আপলোড করি। আমাদের ইউটিউব চ্যানেল আলফাত স্যার এবং আরেকটা হচ্ছে আলফাত একাডেমি, এগুলোর সাথে তোমরা যুক্ত থাকতে পারো, বন্ধুদেরকে ইনভাইট করতে পারো। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি স্টুডেন্টদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। এবং এই যে নোটস গুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা ফেড কোর্সে মূলত আমরা করবো, ফেড কোর্সে স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দেবো। এছাড়া এরপর এখানে কিছু হালকা যোগের প্রয়োজনীয় সংকেত রয়েছে, এগুলো একটু তোমরা মনে রাখবা। যেমন এটা হচ্ছে নিষাদল মানে হচ্ছে উদ্দায়ী পদার্থ। দেন এগুলো অলরেডি আমি তোমাদেরকে গঠন করা শিখিয়েছি, এবং এখানে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের বইতে সর্বশেষ আরেকটা অংশ আছে, সেটা একটু আমি ক্লিয়ার করে দিই, যেটা আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করাইছি। এই যে দেখো রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ, এই যে রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ, আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙি, এগুলো শেষ। আচ্ছা, এই যে দেখো আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই, তাহলে এখানে কি হবে, একটা হবে ক্যালসিয়াম অক্সাইড এবং আরেকটা হবে কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো বরের কোনো তারতম্য হবে না, দেখবা। আমরা জানি ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, ঠিক আছে, যোগ কার্বনের ভর হচ্ছে 12 আর অক্সিজেনের ভর হচ্ছে 16, কিন্তু এখানে অক্সিজেন হচ্ছে 3টা। তাহলে এই সবগুলাকে হিসাব করে দেখো কত হচ্ছে, 100 গ্রাম। তাহলে দেখো 40 যোগ 12 আর 348, সব মিলে হিসাব করলে এটা হচ্ছে 100 গ্রাম। এবং এগুলো কিভাবে বর্ষটা আমি কোথায় পেয়েছি, এখানে ক্যালসিয়াম হচ্ছে একটা, তাই 40 রেখে দিয়েছি। কার্বন হচ্ছে একটা,
তাই 12 রেখে দিয়েছি। O3 বলতে অক্সিজেন তিনটা, একটা অক্সিজেন নাম্বার 16, তিনটা অক্সিজেন নাম্বার 48 গ্রাম। এরপর আসো ডান পাশে আসো, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, আমি এই অংশটাকে একটু সাইড করে দিচ্ছি, হালকা একটু ছোট করে সাইড করে দিচ্ছি। এবার এখানে আসো, ক্যালসিয়াম অক্সাইড, যেখানে ক্যালসিয়ামের ভর 40, ক্যালসিয়াম কিন্তু একটাই, আর অক্সিজেন কিন্তু একটাই, অক্সিজেনের ভর হচ্ছে 16, সব মিলিয়ে যোগ করলে আছে এটা 56 গ্রাম। ঠিক আছে, অন্যদিকে আবার ওইটা আসো, এটা তো গেল। এবার কার্বন ডাইঅক্সাইড আসো, কার্বন ডাইঅক্সাইড 44 হয়, তারপরে দেখাচ্ছি কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে তোমার 16, কিন্তু অক্সিজেন হচ্ছে কয়টা? দুইটা, তাহলে সব মিলিয়ে যোগ করলে হবে কত? 16 দুগুণ 32, সব মিলিয়ে হচ্ছে 44 গ্রাম। এবার তুমি এই দুইটা গ্রাম যোগ করে দেখো, এই যে আমাদের কাঙ্ক্ষিত 56 এবং 44 যোগ করলে অবশ্যই এদিকে যেমন 100 গ্রাম, এদিকেও 100 গ্রাম। এবার তোমাদের মনে কষ্ট আসতে পারে, স্যার এই গ্রামগুলো আমি কোথা থেকে বসাই? এগুলো স্যার আমি এমনি বসাই নাই, এগুলো আমি পর্যায় সারণী থেকে বসাইছি। পর্যায় সারণী থেকে ক্লাস 9 2024 সায়েন্স নোট, এই যে প্যারাডিকটা, এখান থেকে আমি জিনিসটা বসাইছি, এমনি এমনি বসাই নাই। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে আমাদের মিস্টার ক্যালসিয়াম সাহেব এরবার হচ্ছে 40, আর মিস্টার কার্বন এরবার হচ্ছে 12, মিস্টার অক্সিজেন এরবার হচ্ছে 16। আশা করি এগুলাই তো ছিল মনে হয়, হ্যাঁ এগুলাই তো ছিল, ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসায়নিক বিক্রিয়ায় আসলে ভরের যে সংরক্ষিত হয়, অর্থাৎ ভরের কোনো তারতম্য হয় না, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। এটা ছিল তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ অংশ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। ঠিক আছে, ভালো থাকবা, বেস্ট অফ লাক।